কিন্তু এটা একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হবেই বা হয়েছেই বলে আমি মনে করি। অন্যরা আমাদের এই দুর্নীতি মুক্ত করে আমাদের দেশকে সহযোগিতা করতে চায়, আর আমরা জিনিসটা পদক্ষেপ নিলাম না, এটা আমাদের জন্য তো এক ধরনের লজ্জার ব্যাপার হলো। যদি আজিজ সাহেব তখন ক্ষমতা না থাকতেন তাহলে কি ওনার ভাইরা মৃত্যুদণ্ড প্রাপ্ত ভাইও এত দ্রুত তাকে আপনি রাষ্ট্রপতি তখন তাকে ক্ষমা করে দিলেন? মোহাম্মদপুরে যে এখন একটু বয়স্ক লোককে জিজ্ঞাসা করেন না ভাই জোসেফের নাম শুনছিলেন, সেরকম একটা কুখ্যাত ব্যক্তিকে তো রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়ে ওনার এই প্রদেয় ক্ষমতার অপব্যবহার করেছেন উনি। আজ বাংলাদেশের জীবনে একটি অতি আশ্চর্য ঘটনা ঘটে গেছে। ঘটনাটা মূলত ঘটেছে গতকাল। সেটা হলো আমেরিকা এই বাংলাদেশের বিরুদ্ধে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরে যে প্রতিশ্রুতি দিচ্ছিল, টালবাহানা করছিল, একবার সামনে যাচ্ছিল, একবার পেছনে আসছিল। মানে আমরা যারা অল্প বুদ্ধির মানুষ, তারা যারা একেবারে আমেরিকার ব্যাপারে হতাশার সাগরে নিমজ্জিত হয়ে পড়েছিলাম। সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে এবং তার পরিবারের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে, প্রিয় দর্শক, কেন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো? কি এমন অপরাধ করেছে? প্রিয় দর্শক, বিস্তারিত আলোচনা শুনবেন বা জানবেন আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলে, যার কারণে কিন্তু মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া তোরগরম সৃষ্টি হয়ে যায়। অবশেষে এই জেনারেল আজিজ অর্থাৎ সাবেক সেনা প্রধান, সেনাদের যিনি প্রধান ছিল, অবশেষে তার বিরুদ্ধে এবং তার পরিবারের সকলের বিরুদ্ধে এই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। তো এই বিস্তারিত আলোচনা হয়তো ভিডিও শুরুতে আপনারা কিছুটা শুনেছেন। মূলত 3টি ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সাম্প্রতিককালে যে বিশেষ করে র্যাবের বিরুদ্ধে যে যুক্তরাষ্ট্রের স্যাংশন ছিল, তার পরবর্তীতে যুক্তরাষ্ট্র থেকে উচ্চ পর্যায়ে যে ধরনের ভিজিটগুলো হয়েছে বাংলাদেশে, সেই সময় প্রায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তারা এই ধরনের ইঙ্গিত দিয়েছে গণমাধ্যমকে যে তারা এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি দুর্নীতি বিষয়টাকেও আগের তুলনায় অনেক বেশি বিবেচনায় নিয়ে একই ধরনের হাতিয়ার ব্যবহার করার তারা চিন্তাভাবনা করেছে বলে আমরা জেনেছি ওটা গণমাধ্যম সূত্রেই। কাজে এটারই একটা ধারাবাহিকতা, এটা একটা দৃষ্টান্ত হতে পারে। এবং তারা তো নিজস্ব সূত্র হোক বা বিশেষ করে এই বিষয়টা নিয়ে আল জাজিরাতে একটা প্রতিবেদন হয়েছিল, সেই সূত্র হোক অন্য যে কোনো সূত্রের উপর নির্ভর করে এই পদক্ষেপটি গ্রহণ করেছে এবং তাদের আইনগত তাদের যে ঘোষণা সেখানে কিন্তু তাদের আইনের একটা রেফারেন্স আছে। এই বিষয়টারই ওইভাবেই দেখতে চাই আমরা। তবে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে যদি সত্যিকার অর্থে যে কোনো ব্যক্তি যে তার পরিচয় অবস্থান যাই থাকুক না কেন, তার দুর্নীতি সম্পর্কে অভিযোগ প্রমাণ সাপেক্ষে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিকভাবে বা অন্য একটা রাষ্ট্র গ্রহণ করে থাকে, তাহলে তো আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজন হচ্ছে, দায়িত্ব হয় যে বাংলাদেশের আইন অনুযায়ী সেটিকে খতিয়ে দেখা। এটি একটা বিষয়। এবং যদি সত্যিকার অর্থে সেটা যথাযথ প্রক্রিয়ায় অপরাধ বা দুর্নীতি প্রমাণিত হয়, তাহলে জবাবদিহিতা নিশ্চিত করা আইনগতভাবে, এটি একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে আমি যেটা মনে করি যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের দেশে আসলে সরকারি বা রাষ্ট্রীয় বা রাজনৈতিক প্রশাসনিক বিভিন্ন প্রতিষ্ঠানের যারা ক্ষমতাধর ব্যক্তিবর্গ, ক্ষমতা প্রতিষ্ঠাতা, তাদের অনেকেই ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে থাকেন, সেটা সর্বজন বিদিত। এর অনেক ঘটনা, এই ধরনের ঘটনা সাম্প্রতিককালে আরও প্রকাশিত হয়েছে। কাজে আমরা মনে করি এটা সকলের জন্য একটা বার্তার মতো যে ঠিক আছে, দুর্নীতি হলে শুধুমাত্র জাতীয়ভাবে বিব্রত হওয়া বা জবাবদিহিতার মুখোমুখি হওয়ার যে সম্ভাবনা আছে, তার বাইরে আবার আন্তর্জাতিকভাবে ওই বিব্রত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি এই ধরনের একটা বার্তা হিসেবে দেখতে চাই। যে তথ্যের উপর নির্ভর করে তারা এই অবস্থানটা নিয়েছে, সেটা সম্পর্কে পুরোপুরি ভ্যালিডেশন না করে বা যথার্থতা যাচাই না করে তারা এই ধরনের পদক্ষেপ নেবে, এটা আশা করাটা কঠিন। কাজে এখানে যথার্থতা রয়েছে বলেই ধারণা করা যেতে পারে। এটি অবশ্যই একটি ঘটনা, তবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা যেহেতু এত শীর্ষ পর্যায়ে অধিষ্ঠিত একজন কর্মকর্তা, তার সম্পর্কে একটা পদক্ষেপ গৃহীত হয়েছে। এটি আন্তর্জাতিক শান্তিরক্ষী খাতর যে কোনো বাংলাদেশের অবস্থানকে ইমিডিয়েটলি কোনো প্রভাব ফেলবে সেটি আমি বলছি না, সেটা সম্ভাবনা হয়তো বলা যাবে না, কিন্তু এটা একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হবেই বা হয়েছেই বলে আমি মনে করি, যে এরকম শীর্ষ পর্যায়ে অধিষ্ঠিত ব্যক্তি। আরেকটা জিনিস হচ্ছে যে তিনি তার সম্পর্কে যে তথ্যটা ইতিমধ্যে যতটুকু তারা প্রকাশ করেছে, সেখানেও কিন্তু তিনি এককভাবে এটা করেছেন সেটা কিন্তু নয়। তার সাথে আরও অনেক সহযোগী ছিলেন, তারা এই তালিকার মধ্যে নেই। কিন্তু আমি যে জন্য বললাম যে আমাদের কর্তৃপক্ষের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উচিত। আজ বাংলাদেশের জীবনে একটি অতি আশ্চর্য ঘটনা ঘটে গেছে। ঘটনাটা মূলত ঘটেছে গতকাল। সেটা হলো আমেরিকা এই বাংলাদেশের বিরুদ্ধে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরে যে প্রতিশ্রুতি দিচ্ছিল, টালবাহানা করছিল, একবার সামনে যাচ্ছিল, একবার পেছনে আসছিল। মানে আমরা যারা অল্প বুদ্ধির মানুষ, তারা যারা একেবারে আমেরিকার ব্যাপারে হতাশার সাগরে নিমজ্জিত হয়ে পড়েছিলাম এবং নিজেদের ধৈর্য হারিয়ে যার যার অবস্থান থেকে আমেরিকাকে যাচ্ছে তাই বসে গালাগালি করছিলাম, তারা কিছুটা হলো হালে পানি পেয়েছে। সেটা হলো আমেরিকা বাংলাদেশের যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, তিনি এবং তার পরিবারের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা দিয়েছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে এই ভিসা নিষেধাজ্ঞা তারা কেবলমাত্র জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেনি, সঙ্গে সঙ্গে সেখানে অনেকগুলো উল্লেখযোগ্য বিষয় আমেরিকা উল্লেখ করেছেন। অর্থাৎ জেনারেল আজিজ যখন ক্ষমতা ছিলেন, তিনি তার ক্ষমতা ব্যবহার করে
কতটুকু দুর্নীতি করেছেন, সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক যে ভিত্তি এটি কতটা দুর্বল হয়েছে তার দ্বারা, তার এবং তার আত্মীয় স্বজনের মাধ্যমে সেনাবাহিনীর কি কি ক্ষতি হয়েছে সেগুলোর পাশাপাশি তার কারণে গণতন্ত্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইত্যাদি অনেকগুলো বিষয় খুব সংক্ষেপে চমৎকারভাবে বর্ণনা করেছেন। জেনারেল আজিজকে নিয়ে আমার আসলে ব্যক্তিগতভাবে কিছুই বলার নেই। এর কারণ হলো যে তিনি এখন অবসরে আছেন এবং মূলত এই মুহূর্তে তার কোনো ক্ষমতা নেই, এবং তার অতীতের যে কর্মকাণ্ড যা কিছু আছে সেটি নিয়ে যদি কথা বলতে হয়, আমি মনে করি বাংলাদেশে বসে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন যদি তার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারতাম, সেটা হতো সত্যিকার অর্থে বুদ্ধিমানের কাজ, সেটা হতো সত্যিকার অর্থে একটি সাহসী উদ্যোগ। কিন্তু এখন যেহেতু তিনি ক্ষমতায় নেই, কাজে তাকে নিয়ে আমি আর নতুন কিছু না বলে বরং এই যে তাকে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো, সেই নিষেধাজ্ঞার পূর্বাপর প্রেক্ষাপট এবং তাকে দিয়ে যে শুরু হলো এটি শেষ পর্যন্ত কোথায় যাবে, এই বিষয়গুলো নিয়ে মূলত একটু আলোচনা করব। তার আগে দেখে নেই যে আমি যে লাইভে আছি কারা কারা সঙ্গে আছেন, এবং আপনারা যারা সাউন্ড কম শোনায় শুনতে পাচ্ছেন তাদেরকে একটু বলছি যে আমি আসলে এটা যে মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা ব্যবহার করছিল বিল্ট ইন মাইক্রোফোন। তো এই মাইক্রোফোন ব্যবহার করার কারণে শব্দ একটু কম আসছে, আমি একটু জোরে কথা বলবো, একটু জোরে কথা বললেই আপনারা হয়তো শুনতে পাবেন আর কি। নর্মালি আমার ভয়েস খুব স্বাভাবিক। এখন যেটা বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটা ভিসা নিষেধাজ্ঞার পাশাপাশি একটা ভিসা নীতি তারা তৈরি করেছে, এবং এই ভিসা নীতি তৈরি করার সময় তারা বলেছিল যে এটি পরীক্ষামূলকভাবে কেবলই মাত্র বাংলাদেশের জন্য এটি করা হয়েছে, এবং এই ভিসা নিষেধাজ্ঞাটি পর্যায়ক্রমে ধীরে ধীরে তারা যাদেরকে মনে করে তাদের বিরুদ্ধে এটি আরোপ করবে। কেউ হয়তো দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে; কেউ হয়তো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের বিরুদ্ধে; কেউ হয়তো বিদেশে টাকা পাচার করেছেন, তাদের বিরুদ্ধে; কেউ হয়তো গণতন্ত্রকে ব্যাহত করছেন, তাদের বিরুদ্ধে; কেউ হয়তো মানবাধিকার লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে। তো এটা নিয়ে যারা আমেরিকান পন্থী বুদ্ধিজীবী রয়েছেন, লোকজন রয়েছেন, তারা বেশিরভাগই একটা ধারণা করেছিলেন যে কম করে হলো 3 থেকে 4 হাজার লোকের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আসবে, এবং সঙ্গতির কারণে যারা ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তাদের সবারই একটা আতঙ্ক ছিল যে ক্ষমতার সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে হয়তো আসবে। ফলে 7ই জানুয়ারি যে একটা ডামি নির্বাচন হয়ে গেল, সেই ডামি নির্বাচনের আগে এবং পরে মূলত এই বিষয়গুলো নিয়ে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী, রিটায়ার্ড এবং যারা বর্তমান পদে আছেন, তাদের মধ্যে নির্ধারণ একটা ভয় কাজ করছিল। এবং যদি এই যে জেনারেল আজিজের যে নিষেধাজ্ঞাটি এসছে, এরকম একটা নিষেধাজ্ঞা যদি ডিসেম্বর মাসে আসতো, কিংবা ধরুন নভেম্বর মাসে আসতো, বা এরকম 2-4 জনের বিরুদ্ধে আসতো, তাহলে হয়তো আমাদের এই যে ডামি নির্বাচনটি এটি কেমন হতো আমি এই মুহূর্তে বলতে পারবো না। এটি অংশগ্রহণমূলক হতো নাকি এরকম ডামি হতো বলা যায় না। সম্ভবত যারা এই কর্মটি করেছেন অত্যন্ত দক্ষতা নিয়ে এবং শক্তি প্রয়োগ করে, তারা অনেকেই হয়তো এই বিষয়টি সাহস পেতেন না। তো সেই দিক থেকে অনেক পরে, এই নির্বাচনের অনেক পরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এলেন, এবং তিনি সরকারের সঙ্গে যে কথাবার্তা বললেন তাতে মনে হলো যে সরকারের সঙ্গে তাদের একটা বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে, এবং তিনি বেশ ইঙ্গিত দিলেন যে আমরা অতীতে যা কিছু হয়েছে সেই সব কিছু বাদ দিয়ে নতুন একটা যাকে বলা হয় ভবিষ্যতের জন্য একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। কিন্তু তিনি যেই মুহূর্তে চলে গেলেন, চলে যাওয়ার পরপরই 20 তারিখ রাতে আমাদের বাংলাদেশের সময় সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্ট থেকে জেনারেল আজিজের বিরুদ্ধে এইরকম একটি যাকে বলে নিষেধাজ্ঞা আসলো, যা কিনা এই মুহূর্তে বিভিন্ন অ্যাঙ্গেলে এটি একটা রীতিমতো প্যানিক সৃষ্টি করেছে। সম্মানিত দর্শক, আমি একটু দেখে নিই যে কারা কারা আছেন, তাদের সাথে আবার একটু কথা বলবো আর কি। তো এখানে আবার ফোন আসতেছে, একটু দেখে নিই যে কারা কারা এর সঙ্গে আছেন। নিষেধাজ্ঞা বানানে, শব্দের বানানে ভুল আছে, সংশোধন কথা জনাব এটা করবো, মানে আমি এই সময়তে তাড়াহুড়ো করে করেছি, তো এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নিষেধাজ্ঞা বানানে ভুল আছে। স্যার আপনার গাড়ি ভাঙচুর করেছে কারা, একজন বলছেন, এটা আলাদা একটা বিষয়। এখন তারপরে হলো আসসালামু আলাইকুম বস, আপনার কথাগুলো শোনার জন্য অপেক্ষায় ছিলাম, ধন্যবাদ আপনাকে। সাউন্ড কম শোনায়, কিছুদিনের খোরাক পেয়ে গেলেন মিস্টার মদিউল ইসলাম। 2 নম্বর আরেকজন বললেন যে আপনার কথার কোনো ভিত্তি নেই, আপনি জাতিকে একবার এক এক কথা বলে বিভ্রান্ত করেন। শিবলি চৌধুরী, আপনাকে বলছি যে আসলে এখানে প্রতিদিন এক একটা ঘটনা ঘটছে। আমি শুধুমাত্র নিজের কোনো কথা কিন্তু বলছি না, এখানে নিজের কোনো কথা বলছি না। যেটা করতেছি সেটা হলো প্রতিদিন যে দেশে এবং দেশের বাইরে যে ঘটনাগুলো ঘটছে, আমি প্রাণান্ত চেষ্টা করছি এগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার দৃষ্টিকোণ থেকে। যেমন ধরুন, যে এখন ইরানের প্রেসিডেন্ট নিহত হলেন, এখন এটার সামনে পেছনে কিন্তু অনেকগুলো ঘটনা আছে, কিন্তু আগামীকাল যে আবার সেই ঘটনাগুলো ঘটবে নট লাইক দ্যাট। আবার মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেদিন এলেন, মিস্টার সালমান রহমান সাহেবের সঙ্গে কথা বলেন, সেই দিনের যে প্রেক্ষাপট আমি কিন্তু সেটা বর্ণনা করছি। কিন্তু আজকে হঠাৎ করে দেখা গেল যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ সরকারের যে বৈঠক হলো, পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক হলো, সেটা সম্পূর্ণ উল্টে গেল, 180 ডিগ্রি উল্টে গিয়ে এখন জেনারেল আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। আচ্ছা, এখন বলেন তো আমি এই ক্ষেত্রে কি করব, আমি কোনটা বলবো আপনাকে বলেন। তো আমি যে জিনিসটা ছিল যে ডে টু ডে এভরিডে যে ঘটনাগুলো ঘটছে, ঘটনা পরম্পরা, সেই জিনিসগুলি আপনাদেরকে বর্ণনা করছি। এখানে আমি কোনো প্রফেসি নই, মানে কোনো প্রফেট নই বা কোনো ভবিষ্যৎ বক্তা নই, একজন সাধারণ ডেইলি যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলি আপনাদেরকে বলার চেষ্টা করি। সাউন্ড শোনা যাচ্ছে, একজন ভাই বলছেন হোয়াট এভার ইন্ডিয়া
আচ্ছা, একটু আপনারা থাকেন, আমার থেকে আমার ফোনটা বন্ধ করে নেই এই সময়টাতে। আচ্ছা, তারপরে আছে, যদি সত্যি হয় আলহামদুলিল্লাহ মাহমুদ, না এটা সত্যি না হওয়ার কোনো কারণ নেই, এটা আলটিমেটলি সমস্ত পেপার পত্রিকা এসে গেছে এবং এটি এখন টক অফ দ্য কান্ট্রি। ধন্যবাদ ভাই আপনাকে। আমেরিকার নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সরকার বা সেনাবাহিনী কোনো তদন্ত করে দেখবে কিনা, দেখা উচিত কিনা, আপনার বিশ্লেষণ শুনতে চাই। আমি মনে করি যে আমেরিকা যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, তো ঘটিয়েছে, তো কাজে এই বিষয়টা নিয়ে তদন্ত হওয়া উচিত। জেনারেল আজিজের ব্যক্তিগত ব্যবহার দরকার নয়, টোটাল বিষয়টা নিয়ে সরকারের যে এর কারণে জেনারেল আজিজ কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান, সেনাবাহিনীর প্রধান ছিলেন। তো তার কোনো কর্মকাণ্ড তার ব্যক্তিগত কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে না তার কর্মকালের সময়। তো তার কর্মকাণ্ডের সঙ্গে সরকারের ডিসিশন জড়িত, সরকারের বিশেষ একটা গ্রুপ জড়িত। কাজেই এই বিষয়গুলো নিয়ে আসলে তদন্ত হওয়া উচিত এবং এই তদন্ত হওয়ার জন্য কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। এবং সরকার যদি এখানে রেসপন্ড না করে, সরকার তদন্ত না করে যদি উল্টো সাফাই গায় এবং এখানে ব্যক্তি জনাব আজিজকে আলাদা করার চেষ্টা করে এবং মিস্টার আজিজ এটা নিয়ে যদি ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করেন, তাহলে এই সমস্যাগুলো ডে বাই ডে বাড়তে থাকবে। কাজে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। জাহিদ আলী ভাই বলছেন কুয়েত থেকে দেখছি। তারপরে হলো আমেরিকা মুসলিম উম্মাকে কেয়ার করে না, লিজা বলেছেন। মুসলিম উম্মাকে কেয়ার করে, যথেষ্ট কেয়ার করে। এবং এখন যে আমেরিকার অর্থনীতি, সেই অর্থনীতি না চাইলেও মুসলিম নির্ভর। তুরস্ককে বাদ দিয়ে, সৌদি আরবকে বাদ দিয়ে, সংযুক্ত আরব আমিরাতকে বাদ দিয়ে, ইয়ামেনকে বাদ দিয়ে তাদের কোনো কিছু চলবে না। এমনকি তাদের নিজের দেশে যে বিশাল সংখ্যক মুসলিম কমিউনিটি রয়েছে, সেই মুসলিম কমিউনিটিকে বাদ দিয়ে আমেরিকা কিন্তু তাদের অভ্যন্তরীণ রাজনীতি তারা করতে পারবে না। তো আরেকজন বলছেন বাহুদ্দিন আজিজ ভাই, তিনি এখন রিটায়ার্ড, আর কোনো বলার দরকার না, হতাশ। ইরান নিয়ে কিছু বলেন, সেটা আলাদা একটা ব্যাপার। আজকে শুধু এখানে বলছি, দেখছি, শুনতে পাচ্ছি। নাসরিন নাহার মেহেরপুর থেকে আরেকজন আরেকটা কথা বলেছে, ওটা আমি বলতে পারবো না। নুরুল আমিন যেটা বলেছেন ওটা আমি বলতে পারবো না। এখানে যা কিছু বলেছে, আমেরিকা তাদের স্বার্থ আগে দেখে। তারিক সিদ্দিকের জড়িত আছেন কি? আজ নির্বাচন বাল্লাহানি পিনাকি দা নিয়ে 2 লাইন বলে যান প্লিজ। পিনাকিকে নিয়ে আমার কি বলার আছে? হি ইজ এ সুপারস্টার, মানে মোর দ্যান মি। আমার মুখ দিয়ে কোনো কথাই আসলে তার বলার দরকার নেই। আরেকজন রিয়াদ ব্যাংকালেক্সে তাদের সুবিধা অনুযায়ী তারা কাজ করে। তারপরে সবাই পিনাকির ভক্ত। আরেকজন লিখেছেন শাহ আলম নির্বাচনে কিছু বলেন রনি ভাই, পত্রিকা দেখলাম আপনার গাড়িটি হামলা হয়েছে, আমি সৌদি আরব থেকে দেখছি। এখানে অনেকে আমার গাড়ি নিয়ে আলোচনা করেছেন। আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, সেটা হলো আজ 11টার সময় আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে আসছিলাম, ঠিক সেই সময় কিছু অজ্ঞাত সন্ত্রাসী অলনে সাইডে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ির গতিরোধ করে সেখানে হাতুড়ি দিয়ে গাড়ির যে উইন্ডশিট, সেই উইন্ডশিটের গ্লাস তারা ভেঙে দেয়। এই যে উইন্ডশিটের গ্লাসটা ভেঙে দেয়, পিছনেও আঘাত করে। আমি ব্যক্তিগতভাবে আহত হইনি, তারা হয়তো ভয় দেখানোর চেষ্টা করেছে। এটাই মূলত আমার উপর আক্রমণ করার তাদের ইচ্ছা ছিল কিনা জানি না। যদি সেই আক্রমণ করার ইচ্ছা থাকতো, তারা যেকোনো, এখন যে আমি অফিসে বসে আছি, এখনো কিন্তু তারা সেই আক্রমণটা করতে পারতো। কিন্তু তারা সেটা না করে মূলত তারা চেষ্টা করেছে আমাকে ভয় দেখানোর জন্য। তো দেখা যাক আমি কতটা ভয় পাই এবং অনাগত দিনে তারা আমাকে আর কতটা ভয় দেখাতে পারে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, প্রত্যেকটা মানুষের জিম্মাদাতা। মানুষ যখন ন্যায়ের পথে থাকে, সততার পথে থাকে, তখন তার অন্তর্নিহিত একটা সাহস থাকে। তো আমি ন্যায়ের পথে আছি বা অন্যায়ের পথে আছি, এটা আমার মালিক জানেন, আর আমি কিছুটা জানি। তো কাজেই কোনো অন্যায়কারী হঠাৎ করে আমাকে ভয় দেখাবেন, আমাকে মেরে ফেলতে পারেন। এটা অনেক জুলুমবাজ আছেন, অত্যাচারী আছেন, যারা বিভিন্ন সময় এরকম কাজকর্ম করেন, কিন্তু আলটিমেটলি তারা সাস্টেন করতে পারেন না। তো বিষয়টা পুলিশ তদন্ত করছে এবং যথেষ্ট আন্তরিকতা নিয়ে পুলিশ সাহায্য সহযোগিতা করছেন। তো কাজে এই বিষয়টা নিয়ে আপাতত না বলে আমি শুধুমাত্র এখন এই যে নিষেধাজ্ঞা নিয়ে বলি। জেনারেল আজিজের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞাটিকে জেনারেল আজিজ পর্যন্ত থাকবে না। এটি আলটিমেটলি প্রশাসনে একটা নতুন মেরুকরণ শুরু হয়েছে এবং আমেরিকা বিরোধী যে মনোভাবটি হঠাৎ করে তৈরি হয়েছিল এবং সরকারকে একটা শক্তিশালী উপকরণ হিসেবে ভারতের আমি দেখলাম গণমাধ্যমের রিপোর্ট গুলোতে, প্রথম আলোতে অনেক রিপোর্ট, অন্যান্য পত্রিকায় এসেছে, আল জাজিরার অনুসন্ধান, কিন্তু এই কন্টেন্ট গুলো নিয়ে একটা অনুসন্ধান করা, সত্যি দুর্নীতির কোনো ব্যাপার আছে কিনা। আজকে অন্যরা আমাদের এই দুর্নীতি মুক্ত করে আমাদের দেশকে সহযোগিতা করতে চায়, আর আমরা জিনিসটা পদক্ষেপ নিলাম না। এটা আমাদের জন্য তো এক ধরনের লজ্জার ব্যাপার হলো। যদি আজিজ সাহেব তখন ক্ষমতায় না থাকতেন, তাহলে কি ওনার ভাইরা মৃত্যুদণ্ড প্রাপ্ত ভাইও এত দ্রুত সেটাকে আপনি রাষ্ট্রপতি তখন তাকে ক্ষমা করে দিলেন? মোহাম্মদপুরে যে এখন একটু বয়স্ক লোককে জিজ্ঞাসা করেন না ভাই, জোসেফের নাম শুনছিলেন? সেরকম একটা কুখ্যাত ব্যক্তিকে তো রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়ে ওনার এই প্রদেয় ক্ষমতার অপব্যবহার করেছেন উনি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আজকে মাসুদ কামাল খুবই আলোড়িত যে খবর, সেটি হচ্ছে জেনারেল আজিজ এবং তার পরিবারের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, যেটি গত রাতে, গভীর রাতে এটি হয়েছিল আমেরিকার সময় অনুযায়ী। সবাই সকাল বেলায় ঘুম থেকে উঠি খবরটি পায় এবং তারপরে চাঞ্চল্য তৈরি হয়। পররাষ্ট্রমন্ত্রীও বলছেন যে তাদেরকে জানিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে বিষয়টি এখনো তিনি আনুষ্ঠানিকভাবে জানেন না। আজিজ আহমেদ একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন যে এটি তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন বরাবরের মতন, ডয়েচে ভেলেকে যেমন জানিয়েছিলেন। আবার বলছেন যে সরকারকেও কিছুটা হেয় করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে লু ঘুরে যাবার পর তো মনে হচ্ছিল যে সম্পর্ক উন্নয়ন, এখন হঠাৎ করে এই নিষেধাজ্ঞার বিষয়টা আপনার কাছে কি মনে হচ্ছে? না, ডোনাল্ড যে এসেছিলেন, এসে যদি চলে গেলেন, চলে যাওয়ার পর সম্পর্ক উন্নয়নের কথা আওয়ামী লীগ প্রচার করেছে, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় না এই সম্পর্ক উন্নয়ন হয়েছে। বরং আমি যেটা বলেছিলাম যে ওরা ওদের স্বার্থটা আদায় করতে এসেছে এবং পাশাপাশি
আমেরিকা সবসময় কিছু পপুলার ইস্যুকে সামনে নিয়ে আসে। এবং আপনি দেখবেন ডোনাল্ড লুর ওই ঘটনার পরে আমিও আপনাকে বলেছিলাম সম্ভবত যদ্দূর আমার মনে পড়ে, একটা কথা কিন্তু আমি বলেছিলাম যেটা নতুন কথা, সেটা হলো গিয়ে দুর্নীতি নিয়ে এবার তারা কাজ করবে সরকারের সঙ্গে, এই কথা কিন্তু বলেছিলাম। এবং দেখেন ওইটাই ছিল ইঙ্গিত। তারা কিন্তু আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা এনেছে, বলেনি যে আজিজ আহমেদ কু করতে চেয়েছিল, তা কিন্তু বলেনি, বলেছে আজিজ আহমেদ করাপ্ট ছিলেন, করাপ্ট ছিলেন। এবং সেই করাপশনের বিষয়টা এতটাই তাদের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে যে একটা সামরিক দেশের সামরিক বাহিনীর প্রধান উনি যদি করাপ্ট হন তাহলে সেটা তো বিরাট ঘটনা। এবং এই জন্য উনি যাতে আমেরিকা যেতে না পারেন, ওনার ফ্যামিলি কেউ যাতে আমেরিকা যেতে না পারেন, সেই ধরনের একটা ডিক্লারেশন তারা দিয়েছে। তো এটাই তো আমেরিকার পদ্ধতি, আমেরিকা এভাবেই তো বিভিন্ন দেশকে বলছে যে আমরা এটা দিচ্ছি এই কারণে সরকারের যেহেতু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য, দুর্নীতি বিরোধী যে অবস্থান সেটাকে শক্তিশালী করার জন্যই, অর্থাৎ সরকারকে সাপোর্ট করার জন্যই তারা এটা দিচ্ছে। কিন্তু সরকার কি এরকম সাপোর্ট চেয়েছে কিনা, বা আসলে তারা নিজেরা ফিল করে কিনা যে এরকম সাপোর্ট হলে ভালো হয়? প্রথমত একটা জিনিস হলো সরকারকে ফিল করে না করে এই আলোচনা পরে আসে। আগে দেখেন আজিজ সাহেবের রিয়াকশনটা কি। আজিজ সাহেবের রিয়াকশন, প্রথমত যে রিয়াকশনটা যে উনি অস্বীকার করেছেন, এটার আমি কোনো গুরুত্বই দিই না। গুরুত্ব দিই না এই কারণে, পৃথিবীতে প্রকাশ্য দিবালোকে হাতে নাতে অপরাধ করে ধরা পড়ছে এমন লোককেও যখন বিচারক জিজ্ঞাসা করে সে বলে আমি নির্দোষ, বলে না? বলে তো। কাজে যিনি অভিযুক্ত উনি কি বললেন না বললেন এটা অর্থহীন, এটা একেবারেই অর্থহীন। কাজে ওনার কথা আমার কাছে কোনো গুরুত্বই নাই। উনি আমার কাছে 8-10 জন অভিযুক্তের মতোই। এটা চিন্তার অভিযোগে যে অভিযুক্ত সে যেরকম বলে উনি ওরকম বলেছেন, আবার বড় অপরাধী যিনি অভিযুক্ত, আবার অনেক সম্মানজনক অপরাধী যিনি অভিযুক্ত, তাদেরও একই জিনিস, সবাই কেউ নিজের অপরাধ স্বীকার করে না, ওটা অর্থহীন। কিন্তু আজিজ সাহেব একটা চাতুর্যের মতো আছে, মানে চতুরতার সঙ্গে একটা কাজ করেছেন। এটা হলো কি উনি সরকারকে ওনার সঙ্গে মিলিয়ে নিয়েছেন, যে এটা সরকারকে হেয় প্রতিপন্ন করা, মানে উনি বলার চেষ্টা করেছেন যে সরকার, আওয়ামী লীগ সরকার এবং জেনারেল আজিজ আহমেদ এই দুইটা সমার্থক। কিন্তু এটা তো হওয়া উচিত না। উনি তো কখনোই সরকারের সমর্থক নয়, উনি তো সরকারের সমর্থক ছিল না। কাজে এভাবে বলাটা তো আমি মনে করি এটা ওনার একটা চাতুর্য। এই চাতুর্যপূর্ণ বিষয়টাকে আমি মনে করি সরকারের বোঝা, কারণ সরকারের তাহলে তো সরকারের যে কোনো কর্মকর্তা, সরকারের কোনো সচিব, জয়েন্ট সেক্রেটারি অথবা সরকারের কোনো একটা প্রতিষ্ঠানের পিয়ন, সেও তো সরকারের কর্মকর্তা, এই মানে সরকারের কর্মচারী কর্মকর্তা, সরকারের কাছে বেতনভুক্ত, সেও তো পার্ট অফ গভর্নমেন্ট, পার্ট অফ স্টেট। এখন তারা যদি আপনারা যদি কোনো তাদের বিরুদ্ধে দুদক কোনো অভিযোগ করে, তখন তারা কি বলবে এটা সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য এটা করা হয়েছে? এটা বললে একটা পয়েন্ট আছে সেক্ষেত্রে। এখানে জেনারেল আজিজের বিষয়টি সম্ভবত একটু ভিন্ন এই কারণে যে জেনারেল আজিজ দেখেন সেনাপ্রধান হওয়ার আগে তার যে অভিযুক্ত ভাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেখান থেকে আনা হলো যাবজ্জীবন, তারপরে রাষ্ট্রপতির আনুকূল্য পেয়ে যেভাবে দ্রুত প্রক্রিয়ায় তাকে কারাগার থেকে বের করা হলো, বঙ্গবন্ধু প্রিজন সেলে বহুদিন ছিলেন, সেখান থেকে নাম মানে পাসপোর্ট করে যেভাবে দেশে বাইরে চলে গেলেন এবং বাইরে যে তার পুরো জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করলেন, এবং তারপরে সেই সংযোগ কথাবার্তাগুলো মানে বিভিন্ন কেনাকাটায়, তাতে এক ধরনের মনে হয় যেন একটা রাষ্ট্রীয় আনুকূল্য পেল। সেই আনুকূল্যটা কি শুধু জেনারেল আজিজের ক্ষমতা সেটা মানে সম্ভব হলো, নাকি অন্য কোনো ক্ষমতা ছিল তার পেছনে? না, রাষ্ট্রীয় আনুকূল্য তো এখন যারা ক্ষমতায় থাকে সবাই পায়। যে কোনো একজন সিটিং সেক্রেটারি সে রাষ্ট্রীয় আনুকূল্য পায় না? পায়। উনি সিটিং আর্মি চিফ হিসেবে ক্ষমতা আনুকূল্য পেয়েছেন অথবা আদায় করে নিয়েছেন, কোনটা হয়েছে আমি তো বলতে পারবো না। হয় ওনাকে এমনি দিয়েছে ক্ষমতাটা, আনুকূল্যটা, অথবা উনি আদায় করে নিয়েছেন, বলছে যেরকম না হলে কিন্তু এরকম হবে, আমি কিন্তু খুশি হবো না, কারণ ওনার খুশিটা হয়তো দরকার ছিল, নিয়েছে গভর্নমেন্ট। আপনি কি মনে করেন যদি আজিজ সাহেব তখন ক্ষমতায় না থাকতেন, উনি যদি আর্মি জেনারেল না থাকতেন, তাহলে কি ওনার ভাইরা মৃত্যুদণ্ড প্রাপ্ত ভাইও এত দ্রুত মানে মৃত্যুদণ্ড পেয়েছে? একটা অপরাধ প্রমাণিত হয়েছে বলে মৃত্যুদণ্ড পেয়েছে, সেটাকে আপনি রাষ্ট্রপতি যখন তাকে ক্ষমা করে দিলেন, তখন কিন্তু রাষ্ট্রপতি বলেন নাই যে তার মৃত্যুদণ্ডটা ঠিক ছিল না। রাষ্ট্রপতি কিন্তু এটা স্বীকার করে নিয়েছেন প্রথম ক্ষমায়। রাষ্ট্রপতির ক্ষমা যখন কেউ পায় তখন কিন্তু এটা প্রমাণিত হয় যে অপরাধটা সত্য, কিন্তু এই অপরাধের পরেও রাষ্ট্রপতি কোনো কারণে তার উপরে সন্তুষ্ট, অতএব রাষ্ট্রপতি এই কাজটা করেছে। এটা তো রাষ্ট্রপতির ডিসক্রেডিট আমি মনে করবো। এটা কোনো রাষ্ট্রপতি যখন একজন খুনের আসামিকে, পৃথিবীর সব দেশেই কিন্তু সব দেশে রাষ্ট্রপতিকে এই ক্ষমতাটা দেওয়া আছে যে উনি খুনের আসামিকে ক্ষমা করতে পারেন। তো উনি সেই ক্ষমতাটা কার উপরে প্রয়োগ করবেন? যেটা নিয়ে নাকি সমাজে মানুষের মধ্যে একজন সন্দেহ থাকবে যে বিচারক যদিও রায় দিয়েছে তবু বোধহয় একটু সন্দেহ আছে, সেটাতে রাষ্ট্রপতি তার ক্ষমতার সেই প্রয়োগটা করেন। কিন্তু এখানে তো কোনো সন্দেহ নাই রে ভাই, সবাই জানে জোসেফ কি জিনিস। মোহাম্মদপুরে যে এখন একটু বয়স্ক লোককে জিজ্ঞাসা করেন না ভাই জোসেফের নাম শুনছিলেন, সে কি কোনো দরবেশ ছিল? দেখেন না কি বলে আপনাকে। তো সেরকম একটা কুখ্যাত ব্যক্তিকে তো রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়ে ওনার এই প্রদেয় ক্ষমতার অপব্যবহার করেছেন উনি। উনি ব্যবহার করে মানুষের কাছে সম্মানিত হন নাই। হামিদ সাহেব তাকে ক্ষমা করেছেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, ওনাকে কি এই যে জোসেফকে ক্ষমা করছে এই কথাটা শোনার পর হামিদ সাহেবের প্রতি কি আপনি কি হবে যাই না? আমি তো ওনার প্রতি আমার শ্রদ্ধা জাতীয়তা হলো একটু হলেও কমবে, কমবে না? কমবে তো।
এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। আরে ভাই শুনে আমি বলি আপনাকে, না একটু কেন, মানে এরকম ভাবে প্রকাশ্যে যে ধরনের ভিডিও ফুটেজ প্রমাণিত একজন ব্যবসায়ীকে যেভাবে মারা হলো, মানে এরকম প্রকাশ্য ঘটনা, এটাকে ক্ষমা করার মধ্য দিয়ে হামিদ সাহেব আচ্ছা শুনেন মহিমান্বিত ভাই, আপনি রাষ্ট্রপতির হলেন? কথা বাদেন, উনি তো রাষ্ট্রপতি ছিলেন। আরে আমরা মাঝে মাঝে এমন বলি না যে আল্লাহ এত ভালো কাম করলাম, তাও ওই খারাপ লোকটাকে তুমি দিলা, এত কিছু দিলা, আমার দিলা না। ওই আমরা তো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করি, যদিও করা ঠিক না, যদি এটা করা ঠিক না, কিন্তু তারপরে তো তাহলে উনি তো রাষ্ট্রপতি, তাই আমি বলবো না কেন আমি। প্রিয় দর্শক শ্রোতা, সকল ভিডিওগুলো দেখলেন, তিনজনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এই বিষয়টি নিয়ে বা আপনাদের কিছু মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।